নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বিশ্বরূপ ঘটক, সহশিক্ষক হেয়ার স্কুল। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শন এই বিষয়ে, এবং তার মধ্যে ভারতীয় দর্শন এবং ভারতীয় দর্শনে দর্শন শব্দটির অর্থ, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা জানবে যে দর্শন শব্দটির উদ্ভব হয়েছে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে। অর্থাৎ আক্ষরিকভাবে যদি আমরা এই উৎপত্তির কথা বিবেচনা করি তাহলে আমরা দেখব যে এর অর্থ হচ্ছে দেখা। কিন্তু ভারতীয় দর্শনে এই দর্শন শব্দটির মধ্য দিয়ে শুধুমাত্র এই বাহ্যিক যে দেখা, সেই দেখাকে কিন্তু বোঝানো হয়নি। এখানে দেখা বলতে অর্থাৎ অন্তর্দর্শন বা অন্তর্দৃষ্টি বা তত্ত্ব বা সত্যকে জানা বা দেখা, এই রকম অর্থেই দর্শন বা এই দৃশ ধাতুর যে উৎপত্তিগত অর্থটিকে ব্যাখ্যা করা হয়েছে। আমরা এখানে ভারতীয় দর্শনে আরও কতগুলো বিশেষ দিক আমরা লক্ষ্য করতে পারি। তার আগে একটুখানি আমাদের জেনে নিতে হবে যে দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোসফি। সেখানে যে অর্থ এই ফিলস যুক্ত সোফিয়া, এই যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, সেখানে কিন্তু স্পষ্টতই বলা হচ্ছে লাভ ফর নলেজ, অর্থাৎ জ্ঞানের প্রতি ভালোবাসা, জ্ঞানের প্রতি তৃষ্ণা। ভারতীয় দর্শনে অবশ্যই জ্ঞানের কথা বলা হয়েছে, কিন্তু ভারতীয় দর্শনে আরও একটি অতিরিক্ত ডাইমেনশন কিন্তু এখানে, মাত্রা কিন্তু এখানে যোগ করা হয়েছে। কাজেই আমরা কিন্তু ফিলোসফি বলতে যা বোঝায় বা দর্শন বলতে যা বোঝায়, এই দুটোকে সম্পূর্ণ সমার্থক বলে আমরা কিন্তু ধরতে পারি না, বিবেচনা করতে পারি না। আর এইখানেই দর্শন শব্দটির অর্থ আমাদের পৃথকভাবে উপলব্ধি করা প্রয়োজন। তো দর্শন শব্দের উপলব্ধি বা ভারতীয় দর্শনে দর্শন শব্দটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে, এই বিষয়টি যদি আমরা চর্চা করতে চাই, আমরা যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের কয়েকটি দিক আমাদের এখানে বিশ্লেষণের মধ্যে রাখতে হবে, এবং সাথে সাথে ভারতীয় দর্শনের কিছু চরিত্রগত বা বৈশিষ্ট্যগত দিকও আমাদের তুলে ধরতে হবে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ভারতীয় দর্শনে কিন্তু প্রথমে তত্ত্ব দর্শন এবং তত্ত্ব দর্শনের উপায়, এই দুটি বিষয়ের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে কেবল জ্ঞান তৃষ্ণার কথা বলা হয়নি, অর্থাৎ শুধুমাত্র যে তুমি জ্ঞান অর্জন করলে এবং সেই জ্ঞান তুমি তোমার প্রয়োগ করলে সেরকম নয়। সেই জ্ঞানের মাধ্যমে তোমাকে কিন্তু প্রকৃত সত্য বা তত্ত্ব, সেই তত্ত্বের কথা জানতে হবে। পাশ্চাত্য দর্শনে যেমন জগতের দুটো ভাগের কথা বলা হয়েছে, একটা হচ্ছে অবভাসের জগৎ, যেটাকে আমরা বাহ্য অভিজ্ঞতায় জানতে পারি, আর একটা হচ্ছে সত্তার জগৎ বা অবজেক্ট অফ রিয়েলিটি, ওয়ার্ল্ড অফ রিয়েলিটি, সেই যে জগৎ, দুটো জগতের মধ্যে প্রভেদ করা হয়েছে পাশ্চাত্য দর্শনের সাথে ভারতীয় দর্শনে। অর্থাৎ তোমার যে বাহ্য জীবন, সেই জীবনের যে তোমার যে সত্তা, এর অন্তরালবর্তী একটি সত্তা, যেখানে কিন্তু তুমি উচ্চতর একজন মানব সত্তার অধিকারী, সেই রকম একটি সত্তা। অর্থাৎ এই প্রকৃত সত্তাকে তোমাকে উপলব্ধি করতে হবে, এবং তার জন্য যে উপায়গুলি রয়েছে সেই উপায়গুলিও তোমাকে কিন্তু অনুসরণ করতে হবে। এবং এই কারণেই যে গুরু গৃহে পাঠ গ্রহণ এবং গুরুর নির্দেশিত পথ, সেই পথ কিন্তু তোমাকে অনুশীলন করতে হবে। তার কাছ থেকে পাঠ গ্রহণ করে শুধুমাত্র জ্ঞান বর্ধন করলে চলবে না, সেই জ্ঞান তোমাকে তোমার অনুশীলনের মধ্যে, প্রয়োগের মধ্যে দিয়ে তোমাকে সেগুলোকে চরিতার্থ করতে হবে। তবেই সেখানে তোমার প্রকৃত সত্তা বা তত্ত্বের জ্ঞান তোমার পক্ষে লাভ করা সম্ভব হবে। দ্বিতীয় একটা প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে ভারতীয় দর্শনকে কি হিন্দু দর্শন বলা হয়? হ্যাঁ, অনেকে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলেছেন। যেমন মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে ভারতীয় দর্শন বলতে হিন্দু দর্শন বুঝেছেন।
কিন্তু এখানে একটা কথা বলবার বিষয়, সেটা হচ্ছে হিন্দু বলতে যদি কোনো একটি বিশেষ ধর্ম সম্প্রদায় বলা হয়, তাহলে কিন্তু ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন সেই অর্থে বলা হয়নি। সেখানে সেখানে ভারত ভূখণ্ডের কথা বলা হয়েছে। সেই ভূখণ্ডে বসবাসকারী যে মানব সমাজ, সেই মানব সমাজের কথা এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে। তার মধ্যে কিন্তু কোনো জাতি বর্ণের বা ধর্মের কথা বলা হয়নি। পাশাপাশি আরও একটা বিষয় ভারতীয় দর্শনের একটা স্বাতন্ত্র্য রয়েছে, সেটা হচ্ছে যে সেখানে যেমন জ্ঞানের চর্চার কথা বলা হয়েছে, জ্ঞানের সাথে সাথে অনুশীলনের ওপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবেই তোমরা দেখবে, যার জন্য ভারতীয় দর্শনের যদি তোমরা যে দর্শন সম্প্রদায়গুলোর কথা পরবর্তীকালে তোমরা জানবে, সেখানে দেখবে তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে মুনি ঋষি। অর্থাৎ তারা কিন্তু একটা জিনিস বুঝতেন, সেটা হচ্ছে জ্ঞানই শ্রেষ্ঠ, জ্ঞানই হচ্ছে আমাদের একমাত্র চর্চার বিষয়, আলোচনার বিষয়, এবং জ্ঞান আমাকে শান্তি দিতে পারে, জ্ঞান আমাকে পূর্ণতা দিতে পারে, এবং সেই পূর্ণতা বা সেই শান্তি আমি যখন অন্য অন্য সমস্ত মানুষের মধ্যে ভাগ করে নিতে পারবো, সেটাই হবে আমার হচ্ছে প্রকৃত শিক্ষিত হয়ে ওঠার অর্থ। তাই ভারতীয় দর্শনে এই একই সাথে যে গুরুর কাছে গিয়ে ছাত্ররা যে পাঠ গ্রহণ করছে, গুরুর দিক থেকে সেটা হচ্ছে এই ছাত্রের কাছে, ছাত্রের মধ্য দিয়ে সেই শাস্ত্র চর্চাকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করে দেওয়া, এবং তার কাছে বিভিন্ন আচার অনুশীলন তাকে অভ্যস্ত করা, তাকে সেই বিষয়গুলোতেও শিক্ষিত করা। এবং এই প্রসঙ্গে তোমরা জানো যে ভারতীয় শাস্ত্রে সেখানে চতুরাশ্রম প্রথার কথা বলা হয়েছে, এবং প্রত্যেকটি আশ্রম এবং তাদের সেই প্রতিটি আশ্রমের নির্দিষ্ট নির্দিষ্ট কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, এবং একটি আশ্রম সঠিকভাবে সে যদি অনুশীলন করা না যায়, পরবর্তী আশ্রমে সঠিকভাবে প্রবেশ করাও তখন অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ ভারতীয় দর্শনে প্রত্যেকটা বিষয় শুধুমাত্র যে জ্ঞানের চর্চা করলাম গুরুর কাছে বসে, সেটা নয়। ভারতীয় দর্শনের চর্চার পাশাপাশি চর্চা করে যে জ্ঞানটা আমি অর্জন করলাম, সেই জ্ঞানটাকে আমি প্রয়োগ করলাম কিনা, সেই জ্ঞানটাকে আমি অনুশীলন করলাম কিনা, এই দুটো বিষয় কিন্তু এখানে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। এবং এই সমস্ত জিনিসের পেছনে যেটা রয়েছে, সেটা হচ্ছে যে মানুষের জীবন দুঃখময়, মানুষের জীবন হচ্ছে যে প্রতিটা মুহূর্তে মানুষ তার যে অজ্ঞানতা, তার যে মিথ্যা জ্ঞানের দ্বারা আচ্ছন্নতা, এই বিষয়গুলো তাকে প্রতিনিয়ত একটা ভ্রান্তির মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করার কথা বলছে। কাজেই ভারতীয় যারা দার্শনিকেরা, তারা একটা বিষয়ের কথা সব দর্শনই প্রায় বলেছেন, সেটা হচ্ছে পুরুষার্থের কথা। এবং পুরুষার্থ হিসাবে একমাত্র চার্বাক বাদে প্রায় সব দর্শনেই আমরা দেখি মোক্ষ বা মুক্তি। যদিও বিভিন্ন নামে, বিভিন্ন শব্দের দ্বারা বিভিন্ন দর্শন এই মোক্ষ বা মুক্তিকে বর্ণনা করেছে, কিন্তু সকলেই একটা বিষয়ে নিশ্চিত যে আমাদের এই যে চর্চা, এই যে অনুশীলন, এই অনুশীলনের মূল লক্ষ্য হচ্ছে যে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি বা মুক্তি লাভ। এখন এই মোক্ষ বা মুক্তি, যেটাকে পরম পুরুষার্থ বলা হচ্ছে, সেই মোক্ষ বা মুক্তি বা পরম পুরুষার্থের বিষয়টা কিন্তু সমস্ত দর্শনে গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। ভারতীয় দর্শনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে উপনিষদের যে মহামন্ত্র, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। এই বিষয়টি যেন ভারতীয় দর্শনের মূল সুর। অর্থাৎ তুমি আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও, এবং তুমি আমাকে মৃত্যুর দিকে, অমৃতের দিকে নিয়ে যাও। দেখো, এই যে অসৎ থেকে সতের দিকে নিয়ে যাওয়া, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, এই দুটো না হয় আমরা যেভাবে বললাম যে যা কিছু মিথ্যা বা অসৎ, তার থেকে সতের দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ যেটা ভারতীয় শাস্ত্রে গুরুর কাজ। অর্থাৎ এই যে প্রকৃত জ্ঞান দানের মাধ্যমে এবং সেই জ্ঞানের অনুশীলনের মাধ্যমে অসৎ থেকে সতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা,
কিন্তু একটা বিষয় তৃতীয় যে লাইনে বলা হচ্ছে মৃত্যুর থেকে অমৃতের দিকে নিয়ে যাওয়া। আসলে ভারতীয় দর্শনে জন্মান্তরবাদের কথা, পুনর্জন্মর কথা বলা হয়, এবং সেই কারণেই বলা হয় যে আমরা এই যে বর্তমান জীবনে আমরা যে কাজ করি, এই কাজগুলোর প্রত্যেকটার পেছনে একটা করে ফল উৎপন্ন হয়, এবং এই উৎপন্ন ফল যখন আমরা ভালো কাজ করি তখন তাকে আমরা বলি পুণ্য, আর যাকে আমরা খারাপ কাজ করলে তাকে বলি পাপ। ভারতীয় দর্শনের বিশেষত নৈতিক শিক্ষার দিক থেকে বলা হচ্ছে যে যখন মানুষ জন্ম থেকে জন্মান্তরে যায় তখন তার কর্মফল তাকে তার পরবর্তী জন্মের স্থান নির্ধারণ করে দেয়। অর্থাৎ মানুষ যখন তার বর্তমান জীবনে ভালো কাজ করে, স্বাভাবিকভাবেই পরবর্তী জন্মে সে কিন্তু উচ্চতর স্থান অর্জনের অধিকারী হয়ে ওঠে। সেই কারণেই বলা হচ্ছে মৃত্যুর মা অমৃতঙ্গময়, অর্থাৎ তুমি আমাকে জন্ম থেকে জন্মান্তরে আরও ভালো অবস্থানে তুমি আমাকে পৌঁছে দাও। এইটাই যেন ভারতীয় দর্শনের মূল সুর। ভারতীয় দর্শনে এইভাবেই আমরা দেখেছি যে ভারতীয় দর্শনে তত্ত্ব দর্শন, সত্য দর্শন এবং তত্ত্ব দর্শনের উপায়, এই বিষয়গুলিকেই যেন এখানে দর্শন শব্দের অর্থের দ্বারা উল্লেখ করা হয়েছে। এবং ভারতীয় দর্শনে চর্চার পাশাপাশি অনুশীলন বা চর্যার কথাও বলা হয়েছে। এই বিষয়গুলো ভারতীয় দর্শনের দর্শন শব্দের গুরুত্বপূর্ণ অর্থ। ভারতীয় দর্শনের আলোচনায় আমরা আর একটা বিষয়ে সেটা লক্ষ্য করি, সেটা হচ্ছে ভারতীয় দর্শনে কতগুলো পরিভাষা ব্যবহৃত হয়েছে। এগুলো তোমরা দেখবে যে তোমরা ভারতীয় দর্শনের চর্চার ক্ষেত্রে যথার্থ জ্ঞান অর্থে প্রমা শব্দের কথা পাবে, সেরকম প্রমাণ বলে একটি শব্দ পাবে। এই যে পারিভাষিক যে প্রয়োগগুলো, প্রমাতা পাবে, প্রমেয় পাবে, এই সমস্ত শব্দগুলোর অর্থ কিন্তু এখানে তোমাদেরকে প্রথমে গুরুত্বপূর্ণ ভাবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চর্চার ক্ষেত্রে। কাজে এই শব্দগুলোর অর্থ কিন্তু তোমাদের কাছে স্পষ্ট করে জানা দরকার। যেমন আজকে আমি এই 4টে শব্দের কথা বললাম, যেমন প্রমার কথা বললাম, যেমন প্রমেয়র কথা বললাম, যে প্রমা বলতে যথার্থ জ্ঞান, প্রমাণ বলতে যথার্থ জ্ঞান লাভের উপায় বা প্রমারকরণ। যেমন আমরা প্রমেয়র কথা বলছি যথার্থ জ্ঞান লাভের বিষয়, সেই অর্থে প্রমেয়র কথা বলছি। সেরকম প্রমাতা অর্থাৎ যিনি যথার্থ জ্ঞান লাভের অধিকারী বা যিনি যথার্থ জ্ঞান লাভে ইচ্ছুক, সেই ব্যক্তিকে বলা হচ্ছে প্রমাতা। এই শব্দগুলি গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে ভারতীয় দর্শনে আলোচনার যে ভঙ্গি, সেইটাও কিন্তু খুব ইউনিক। ভারতীয় দর্শনে প্রথমেই যেটা করা হতো সেটা হচ্ছে যে পূর্বপক্ষের যে মত, অর্থাৎ যখন কোনো একটা বিষয়ে কোনো একজন দার্শনিক প্রতিষ্ঠা করতে চাইতেন, স্বাভাবিকভাবেই তিনি তখন প্রথমে কি করতেন, পূর্বপক্ষের অর্থাৎ তার বিরুদ্ধে যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যটাকে তিনি উদ্ধৃত করতেন। উদ্ধৃত করবার পর সেই বিষয়টাকে তিনি খণ্ডন করতেন, অর্থাৎ খণ্ডন করে বিভিন্ন যুক্তির মাধ্যমে তারপর কিন্তু তিনি তার বক্তব্যকে প্রতিষ্ঠা করতেন। এইটাই ছিল ভারতীয় দর্শনে সেই সময়কার প্রচলিত আলোচনার যে প্রচলিত পদ্ধতি। এইটা কিন্তু একটা ভারতীয় দর্শনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অর্থাৎ ভারতীয় দর্শনের কোনো একটি দর্শন যখন আমরা উল্লেখ করব, সেখানে কিন্তু একই সাথে আমরা দেখব যে সেখানে অন্য দর্শনের বক্তব্য, যারা তার বিরুদ্ধে, সেই বিশেষ দর্শনের বিরুদ্ধে কোনো বক্তব্য পেশ করেছে, তখন সেখানে সেটাকে প্রথমে উল্লেখ করা হয়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি সেগুলোর যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেই যুক্তিগুলোকে সেখানে খণ্ডন করা হয়েছে। ভারতীয় দর্শনে কাজেই যে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী, সেটা চর্চার দিক থেকে, বিষয়বস্তুর দিক থেকে এবং পদ্ধতিগত দিক থেকে, সেটা কিন্তু ভারতীয় দর্শনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তোমরা জানো যে এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নতুন সিলেবাস হয়েছে, তাতে একাদশ শ্রেণীর অন্তর্গত যে দুটো ভাগ রয়েছে, ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন, আজকে আমরা একদম প্রাথমিক যে বিষয়টা সেটা নিয়েই আলোচনা করছি। সেখানে এই যে প্রথম যে সেমিস্টার তোমাদের পরীক্ষা হবে, তাতে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে সব কিছুই MCQ ধরনের প্রশ্ন, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক।
এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তোমাদের মডেল কোশ্চেনের বইও থাকবে, বেরোবে। এবং ইতিমধ্যেই তোমরা যে সমস্ত বইগুলো পেয়েছো সেই বইগুলোর মধ্যে তোমরা কিছু কিছু করে প্রশ্নের নমুনা পেয়েছো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্নের কথা বলা হয়েছে, যেমন ট্র্যাডিশনাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন কথা বলা হয়েছে, সেরকম বিবৃতি কারণ বিষয়ক বলা হয়েছে, স্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে, সেরকম সত্য মিথ্যার কথা বলা হয়েছে, সেই রকম তোমার কোনো একটা কম্প্রিহেনশন বেসড কোশ্চেনের কথা বলা হয়েছে। এরকম নানা ধরনের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন এর কথা এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বলা হয়েছে। তাই যখনই কোনো একটা বিষয় পড়তে হবে সেটা কিন্তু ইন ডিটেল পড়তে হবে, কারণ তোমরা বুঝতেই পারছো যে সংসদ যদিও বলেছে যে একাদশ শ্রেণীর 2টো সেমিস্টারের পরীক্ষা নেবে হচ্ছে স্কুল, কিন্তু তা সত্ত্বেও এমসিকিউ প্রশ্নের উত্তর করতে গেলে যদি তোমার বিস্তারিত সেই অধ্যায় লাইন বাই লাইন পড়া না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এমসিকিউর সঠিক অপশানটাকে চুজ করা, সিলেক্ট করা খুবই কঠিন। সে কারণেই আমি তোমাদের বলবো যে তোমরা প্রত্যেকটি বিষয়ে ইনডেপথ অর্থাৎ লাইন বাই লাইন সেগুলো পড়ো। এবং দর্শন বিষয়টা যেহেতু খুব অ্যাবস্ট্রাক্ট বিষয় রয়েছে, আজকে আমরা একদমই প্রাথমিকভাবে দর্শন শব্দের অর্থ ভারতীয় দর্শনের পরিপ্রেক্ষিতে কি বোঝায় সেই বিষয়ে বলবার চেষ্টা করলাম, এবং ভারতীয় দর্শনের দু একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের দিক সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। পরবর্তীতে আবার কোনো আলোচনাতে আমরা পরবর্তী অংশের আলোচনা তোমাদের জন্য উপস্থিত করব। আজকের মতো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি।